সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ, সপ্তম শ্রেণী অধ্যায় 7, ক্লাস 7, পরিবেশ ও বিজ্ঞান, পরিবেশের সংকট, জীবজগৎ ও পরিবেশের সংরক্ষণ। 227 পৃষ্ঠা থেকে 255 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু এই চ্যাপ্টারটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যাবতীয় টুকিটাকি আমি 4টি পর্বের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো। আজকের পর্ব হচ্ছে 227 থেকে 233 পৃষ্ঠা, 4টি পর্বের মধ্যে আজকের প্রথম পর্ব। পরিবেশের সংকট, জীবজগৎ ও পরিবেশের সংরক্ষণের সাজেশন বলতে পারো, বিশ্লেষণ সহ টুকিটাকি সমস্ত প্রশ্নের উত্তর এবং টেক্সট বইয়ে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমি উত্তর দেখাবো। এই কারণে পরিবেশে যেমন শখ সমাধান সহ সম্পূর্ণ বিশ্লেষণ। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ভিতর থেকে যে প্রশ্নগুলি আছে এক এক করে সেরকম প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন আমি 227 থেকে 33 পৃষ্ঠার মধ্যে যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে না। তা এই পরীক্ষায় তোমাদের যে লাল দাগগুলি আছে সিলেবাসে, এগুলি হচ্ছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত। অর্থাৎ এই অধ্যায়গুলি তোমার ফার্স্ট বা সেকেন্ড ইউনিটের 15 ইউনিটে ছিল না, যেমন সময় ও গতি দ্বিতীয় অধ্যায়, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য। আর প্রথম ও দ্বিতীয় ইউনিট মিলে যেটা হচ্ছে তাপ, আলো, পরমাণু, অণু, রাসায়নিক, যেটা নীল কালি দিয়ে দেওয়া, এবং মানুষের খাদ্য, এই টোটাল হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাস থেকে তোমাদের এবার প্রশ্ন আসবে। আমরা সিলেবাসটা আবার এক নজর দেখি। যেমন তাপ, আলো 5 মার্ক, আর সময় ও গতি 10 মার্ক, পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া 10 মার্ক, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা 10 মার্ক, মানুষের খাদ্য 10 মার্ক, পরিবেশ সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ 10, এবং পরিবেশের জনস্বাস্থ্য, টোটাল মিলে 70 মার্কের প্রশ্ন হবে। তাহলে আমরা যদি দেখি এখানে দেখতে পাবো কী কী বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, সকল শখ সমাধান, সতিকুট্টতে সত্য মিথ্যা যাচাইকরণ, এরকম করে সমস্ত। আর এখানে দেখতে পাচ্ছি এক নজরে পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। এখানে এক নজরে টোটাল যে বইটি ছিল সেই বইটিরই আজকের যে পৃষ্ঠাগুলি সেগুলি দেখিয়ে দিলাম। পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণের জলবায়ু, তারপরে এটা হচ্ছে 227, এটা 228 পৃষ্ঠা, এটা 229, 30, 31, 32, 33, 34। যাই হোক, আমরা এখন সরাসরি যাব পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন। এখানে দেখতে পাচ্ছ একটা ছবি। এই ছবিতে আসলে কি বোঝাচ্ছে সেটা যদি আমরা দেখি, এবং ছবির নিচে কী আছে, উপরে ছবিগুলো কী ঘটছে বাংলা বলো, এর কারণ কি হতে পারে লেখার চেষ্টা করো। তো তোমরা তো কিন্তু নিজেই বলতে পারবে যে এটা দেখছো যে ঘূর্ণি একটা, এই হচ্ছে এটা ঝড়, এটা ঢেউ, এটা বন্যা, আর এটা দেখা গেছে তোমার ভূমিকম্পের মাধ্যমে যে ধস হয়েছে এরকম, ঠিক আছে। যাই হোক, প্রথমেই দেওয়া আছে, দেখো জলবায়ু হচ্ছে আবার দীর্ঘ সময় গড় অবস্থা। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্যটা, তো আমরা একটু এক নজরে আবহাওয়া জলবায়ুর পার্থক্য দেখে নিই। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানের সময়ের বায়ুমণ্ডলের অবস্থা যা খুব দ্রুত পরিবর্তিত হতে পারে, যেমন আজ বৃষ্টি হচ্ছে। অন্যদিকে কোনো অঞ্চলের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু সাধারণত দীর্ঘ সময় পরিবর্তিত হয়। আবহাওয়া ও জলবায়ু কী কী বিষয়ের উপর নির্ভর করে লেখার চেষ্টা করো। এটা আমরা এক এক করে পরবর্তীতে প্রশ্নে আমরা দেখব। তারপরে যদি আমরা বাকি যে প্রশ্নগুলি আছে, আম গাছে কখন মুকুল আসে, বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে, ইলিশ মাছ কখন ডিম পাড়ে, পলাশ ফুল কখন ফোটে, এরকম আরও কিছু প্রাকৃতিক ঘটনার কথা উল্লেখ করো যেগুলি বছরের একটি নির্দিষ্ট সময় হয়। তা আম গাছে বসন্তকালে সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে আম গাছে মুকুল আসে। বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে, সাধারণত শীতকালে পরিযায়ী পাখিরা। আমাদের ইলিশ মাছ কখন ডিম পাড়ে, ইলিশ মাছ বিশেষ করে বর্ষার সময় ইলিশ মাছ ডিম পাড়ে। পলাশ ফুল কখন ফোটে, বসন্তকালে সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে পলাশ ফুল ফোটে। বছরের নির্দিষ্ট সময় ঘটে এমন কিছু আরও প্রাকৃতিক যে ঘটনা, কোকিলের আগমন ও ডাক শোনা, শীতকালে পরিযায়ী পাখির আগমন, বর্ষাকালে ব্যাঙের ডাক ও প্রজনন, শরৎকালে কাশফুল ফোটা। এরপরে আমরা বাকি যে প্রশ্নগুলি আছে সেগুলি, আমাদের দেশে বছরে কোন সময় বেশি গরম পড়ে, এটা 6 নম্বরের প্রশ্ন। যদি আমরা দেখে আসি আমাদের দেশে, দেখো এটা গরম পড়ে। আমরা যদি উত্তরতে, গ্রীষ্মকালে সাধারণত এপ্রিল থেকে জুন মাসে বেশি গরম পড়ে। গরম, বর্ষা, শরৎ ও শীত ছাড়া আর কোন কোন ঋতুর কথা তুমি জানো? আমি জানি কি বসন্ত ঋতু এবং হেমন্ত ঋতু সম্পর্কে জানি। বর্ষা কি বছরের নির্দিষ্ট সময় আসে? সাধারণত আমাদের দেশে বর্ষাকাল মূলত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেখা যায়, তবে প্রতি বছর বর্ষার আগমন ও স্থায়িত্ব একই রকম নাও হতে পারে। তোমার অঞ্চলে শীত ঋতুর স্থায়িত্ব কত দিনের? প্রায় 60 থেকে 90 দিন। যার যার এলাকা সেটা বলবে।
এরপরের প্রশ্ন যদি দেখো, প্রতিটি ঋতুর স্থায়িত্ব স্বাভাবিক মানুষের, এটা 228 পৃষ্ঠা, বেশি এবং কম হলে কি কি কোনো সমস্যা দেখা দিতে পারে নিচের সারণীতে লেখা আছে। গ্রীষ্ম, বর্ষা, এরকম করে আমরা যদি দেখি ঋতু স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বা কম হলে কী কী সমস্যা হতো। গ্রীষ্ম বেশি হলে তাপপ্রবাহ, জল সংকট, ফসলের ক্ষতি হতে পারে। কম হলে গ্রীষ্মকালীন ফসলের সমস্যা হতে পারে। বর্ষা বেশি হলে বন্যা ও জলবদ্ধতা হতে পারে। কম হলে খরা ও জল সংকট হতে পারে। শরৎ সময়ের পরিবর্তন হলে কৃষিকাজ ও ঋতুভিত্তিক উদ্ভিদ প্রাণীর স্বাভাবিক জীবনচক্রে প্রভাব পড়তে পারে। শীত বেশি হলে শৈত্যপ্রবাহ, স্বাস্থ্যের সমস্যা হতে পারে। কম হলে শীতকালীন ফসল ও প্রাণীদের স্বাভাবিক জীবনচক্র প্রভাব পড়তে পারে। এরপরে দেখা যাচ্ছে আপনার নাম কি, আপনার বয়স কত, এটা তোমরা কিন্তু এক এক করে লিখতে পারবে। তারপরে নিজের বয়স লিখবে। আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের নাম ও আবহাওয়ার বৈশিষ্ট্য। আমি ড্যাশ অঞ্চলে থাকি, তোমরা তোমার মতো করে লিখবে। এখানে গ্রীষ্মকাল গরম শুষ্ক আবহাওয়া এবং বর্ষাকালে বেশি বৃষ্টি হয়, শীতকালে তুলনামূলক ঠান্ডাও শুষ্ক থাকে। আপনার অঞ্চলে ছোটোবেলার জলবায়ুর সঙ্গে এখানকার জলবায়ু কী পরিবর্তন লক্ষ্য করেছেন? আগের তুলনায় গ্রীষ্মকালে গরম বেশি অনুভূত হয়, বর্ষার সময় বৃষ্টিপাতের পরিমাণও বেশি পরিবর্তন দেখা যায়, শীতের স্থায়িত্ব আগের তুলনায় কমও বেশি হয়েছে বলে মনে হয়। এখানকার জলবায়ুর সঙ্গে 20 বছর আগের জলবায়ু কী কী পরিবর্তন লক্ষ্য করেছেন? 20 বছর আগের তুলনায় বর্তমানে গরমের তীব্রতা বেড়েছে, বৃষ্টিপাত সময় পরিমাণে অনিয়ম দেখা দিচ্ছে, ঋতুর স্বাভাবিক স্থায়িত্বের পরিবর্তন ঘটেছে। এরপরে গিয়ে জলবায়ুর কী কী, এই পরিবর্তনের পিছনে কী কী কারণ থাকতে পারে? আমার জলবায়ুর এই পরিবর্তন 6 নম্বরের যে প্রশ্নটা, এক এক করে কারণ লিখতে হচ্ছে। গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বনভূমি ধ্বংস, শিল্প, যানবাহন ধোয়া, নগরায়ন, অতিরিক্ত নির্মাণ কাজ, পরিবেশ দূষণ। জলবায়ুর এই পরিবর্তনের ফলে কোন কোন শারীরিক সমস্যার কথা জানো? অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা, দুর্বলতা ইত্যাদি সমস্যা হতে পারে। দূষিত বায়ু, পরিবর্তিত আবহাওয়ার কারণে শ্বাসকষ্ট, বিভিন্ন সমস্যা বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে শারীরিক সমস্যা ছাড়া আর কী কী সমস্যা হচ্ছে? বন্যা, খরা, জল সংকট, ফসলের ক্ষতি, জীববৈচিত্র্য ক্ষতি, জীবিকার সমস্যা, সম্পত্তির ক্ষতি, উপকূলীয় অঞ্চলে মানুষের বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। জলবায়ু পরিবর্তন যাতে ভয়াবহ আকার ধারণ না করে তার জন্য কী করণীয়? বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং বনভূমি রক্ষা করতে হবে। কয়লা, পেট্রোল এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। সৌর ও বায়ুশক্তির মতো নবীকরণ শক্তি ব্যবহার করতে হবে। যানবাহন ও কলকারখানার দূষণ কমাতে হবে। বিদ্যুৎ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করতে হবে। সবাইকে পরিবেশ সংরক্ষণের সম্পর্কে সচেতন করতে হবে। এরপরে আমরা যদি পরের পৃষ্ঠা দেখতে পারি, পৃথিবীর ঘোমটা যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা কলকারখানা থেকে ধোঁয়া উঠছে, বিড়ি সিগারেট থেকে ধোঁয়া উঠছে, রান্না থেকে ধোঁয়া উঠছে, যানবাহন থেকে ধোঁয়া উঠছে, বাস থেকে, বিশেষ করে মোটর সাইকেল। উপর ছবিগুলো থেকে কী দেখতে পাচ্ছ? আমরা যদি এক এক করে ছবিগুলো, কারখানার ইটভাটা, আবর্জনা, পুরানো বাস ও মোটর সাইকেল ইত্যাদি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। বিভিন্ন উৎস থেকে বেরোনো ধোঁয়া কোথায় যায়? বিভিন্ন উৎস থেকে বের হয় ধোঁয়া বায়ুমণ্ডলে মিশে যায়, বায়ুকে দূষিত করে। এই ধোঁয়ায় কী কী থাকতে পারে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরকার্বন, বিভিন্ন ভাসমান কণা বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এসপিএম থাকতে পারে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এই যেমন এখানে আছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি থাকতে পারে। এখানে কিন্তু যা আছে সেটাই কিন্তু তোমাদের পৃথিবী ছেড়ে দেওয়া তাপশক্তি অংশ বায়ুমণ্ডল ধরে রাখতে সাহায্য করে না। পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগিয়ে পিছনে গ্যাসীয় পদার্থগুলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয়বাষ্প ভূমিকা অনেকখানি। এরকম করে পৃথিবী থাকলে পৃথিবীর গড় উষ্ণতা -18 ডিগ্রি নেমে যেত, বায়ুমণ্ডলে জলীয়বাষ্প কার্বন ডাইঅক্সাইড না থাকে। ঠিক আছে। তারপর বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। তাহলে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন কি? বিশ্বের মানুষের বিভিন্ন কাজের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে আটকে যায় এবং পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, কিছু অন্যান্য গ্যাস। মানুষ কোন কোন কাজের ফলে গ্রিনহাউস গ্যাস বাড়ে? তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি যে পৃষ্ঠার মধ্যে তোমাদের বললাম সেই পৃষ্ঠাগুলির মধ্যে কিন্তু এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস পোড়ানো, কলকারখানা, যানবাহনের ধোঁয়া, বনভূমি ধ্বংস, আবর্জনা পোড়ানো, বিভিন্ন শিল্প কারখানার কাজ। এরপরে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, হিমবাহ গলে গলে কী হতে পারে? হিমবাহ গলে গলে প্রথমে নদ নদী জলবায়ুর পরিমাণ বেড়ে বন্যা হতে পারে। দীর্ঘমেয়াদী হিমবাহের জলভাণ্ডার কমে গেলে নদীতে জল অভাব এবং জল সংকট দেখা দিতে পারে। সমুদ্রের জলতল বৃদ্ধি পেলে কী সমস্যা হতে পারে? আমরা যদি বইটা দেখে আসি, তোমার সেখানেও কিন্তু এটা লেখা আছে জলতল। উপকূলীয় অঞ্চলে বন্যা ও জলমগ্নতার সম্ভাবনা বাড়বে। মানুষের বসতি, জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুন্দরবন কেন জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে? সুন্দরবন জলতল বৃদ্ধি, উপকূলীয় বন্যা ও জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন ভূমি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে সেখানকার মানুষ ও বন্যপ্রাণীর সমস্যায় পড়তে পারে। মানুষের বিভিন্ন কাজের ফলে সৃষ্ট হাওয়া গ্যাসগুলো কার্বন ডাইঅক্সাইড, অন্য
তম। এরপরে 1970 থেকে 2004-এর মধ্যে পরিবেশের গ্যাস মেশার বার্ষিক হার প্রায় 80%। এগুলি, এই ইনফরমেশনগুলি তোমাদের ভালো করে মনে রাখতে হবে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড 2006 সাল থেকে এই মাত্রায় বেড়েছে, যা গত কয়েক লক্ষ বছরে আর কখনোই এতটা বাড়েনি। 2001 সালে গোড়ায় জানা যায় 100 বছর পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে 2005 সালে ছিল গত এক শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর। 1988 সালের মধ্যে ভারতে 18টি তাপপ্রবাহ হিট ওয়েভ ঘটনার কথা জানা গেছে। এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ইনফরমেশনগুলি প্রবাল ও প্রাচীর কি? প্রবাল কি? প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক মরুদণ্ডী প্রাণী। এরা নিডারিয়া পর্বতভুক্ত এবং দলবদ্ধভাবে বসবাস করে উপনিবেশ তৈরি করে। প্রবাল প্রাচীর কি? অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের শক্ত কঙ্কাল একসঙ্গে জমে প্রাচীরের মতো গঠন তৈরি করলে তাকে প্রবাল প্রাচীর বলে। প্রবাল প্রাচীরের গুরুত্ব কী? প্রবাল প্রাচীর বহু সামুদ্রিক প্রাণী আশ্রয়স্থল। পৃথিবীর সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ। অত্যন্ত বেশি জলবায়ু পরিবর্তনে প্রবাল প্রাচীর কী ক্ষতি হয়? সমুদ্রের জলে তাপমাত্রা বেড়ে গেলে প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত, ধ্বংস হতে পারে। এর ফলে প্রবাল প্রাচীরের উপর নির্ভরশীল বহু সামুদ্রিক প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে। 2007 সালে 4 বার মৌসুমী নিম্নচাপ আবহাওয়া, যা স্বাভাবিকের থেকে দ্বিগুণ। এরকম করে তোমাদের 5 বছর ধরে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কাশ্মীরে অমরনাথের গুহায় জমা বরফ উচ্চতা থাকতো প্রায় 12 ফুট, অথচ 2007 থেকে জুন মাসে অমরনাথের 4 থেকে 5 ফুট হয়েছিল। অর্থাৎ আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থা যা খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। এটা আমরা করেছি। এরপরে এক এক করে যদি বলি, হিমালয় এশিয়ার 9টি বড় বড় নদীকে পুষ্ট করে। এর ফলে 120 কোটি লোকের জলের বন্দোবস্ত। গঙ্গোত্রী, হিমবাহ, যমুনোত্রী হিমবাহ এবং জেমু হিমবাহ। পৃথিবীর বর্ষটা বেড়ে গেলে হিমবাহগুলো বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করবে। এবং 1993 থেকে 2005-এর মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড় প্রায় 3 মিলিমিটার 0.1 ইঞ্চি বেড়েছে। তারপর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হিমবাহগুলো গলে জলে প্রভাব পড়ে এবং 2021 সালের মধ্যে সমুদ্রের জলদেশের উচ্চতা 70 সেন্টিমিটার বেড়ে যেতে পারে। এই যে ইনফরমেশনগুলো, এগুলি কিন্তু ক্লিয়ার তোমরা পড়তে হবে। প্রবাল, কোরাল কিন্তু আমরা পড়েছি। তারপর সাধারণত প্রবাল প্রাচীর অংশ হিসেবে প্রবাল দ্বীপ তৈরি হয়। হিমবাহের গলন, সমুদ্রের জলতলের উচ্চতা, জীববৈচিত্র্য ধ্বংস। তাহলে আমরা দেখি এখানে প্রশ্নটা শেষের সারণী, যেটা হিমবাহের গলন। বিভিন্ন হিমবাহের ধীরে ধীরে গলছে এবং ছোট হয়ে আসছে। সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্রের জলতল বাড়তে পারে। জীববৈচিত্র্য ধ্বংস, প্রবাল প্রাচীর ধ্বংস হলে তার উপর নির্ভরশীল বহু সামুদ্রিক প্রাণী আবাসস্থল নষ্ট হয়। এরপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এখান থেকে আবহাওয়া, স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা, জলবায়ু, দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় বৈশিষ্ট্য, বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হিমবাহ গলন, নদীর জল বাড়া এবং দীর্ঘমেয়াদী জল সংকট, সমুদ্রের জলতল বৃদ্ধি, উপকূলীয় বন্যভূমি ক্ষতির ঝুঁকি, প্রবাল প্রাচীর, বহু সমুদ্রের প্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। এরপরে এই অধ্যায়ে যে এমসিকিউ আসতে পারে সেগুলি যদি আমি যদি কোনো নির্দিষ্ট সময় বায়ুমণ্ডলের অবস্থা কী নামে পরিচিত? আবহাওয়া নামে পরিচিত। দীর্ঘ সময় ধরে কোনো অঞ্চলে আবহাওয়া গড় অবস্থাকে কী বলে? জলবায়ু। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে কী বলে? বিশ্ব উষ্ণায়ন। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? নিচের কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস। তারপরে CH4 কোন গ্যাসের সংকেত? মিথেন গ্যাসের সংকেত। N2O হলো, N2 হলো কি? নাইট্রাস অক্সাইড। হিমবাহ গলে গেলে কোন সমস্যাটি বাড়তে পারে? সমুদ্র জলতল বৃদ্ধি পেতে পারে। তারপরে প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? সমুদ্রে। নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের একটি কারণ? জীবাশ্ম জ্বালানি পোড়ানো। পরিযায়ী পাখিরা সাধারণত আমাদের দেশে কোন ঋতুতে আসে? শীত ঋতুতে আসে। এবার শূন্যস্থান, কোন নির্দিষ্ট সময় বায়ুমণ্ডল অবস্থাকে কী বলে? দীর্ঘ সময় আবহাওয়া অবস্থাকে কী বলে? জলবায়ু। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি কি? বিশ্ব উষ্ণায়ন। কার্বন ডাইঅক্সাইডের নাম? এটা CO2। মিথেনের নাম? মিথেন। নাইট্রাস অক্সাইড। হিমবাহ গলে গেলে বৃদ্ধি পেতে পারে জলবায়ু। বহু প্রবালের কঙ্কাল জমে ড্যাশ তৈরি হয়। প্রবাল প্রাচীর বনভূমি ধ্বংসকে ড্যাশ বলে? বন নিধন বলে। গাছপালা বায়ু থেকে ড্যাশ গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আবহাওয়া জলবায়ু একই জিনিস, এরা ভুল। জলবায়ু দীর্ঘ সময়ের পরিবর্তনকে বোঝায়, এটা সঠিক। একটি গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, সঠিক। বনভূমি ধ্বংস করলে গ্রিনহাউস গ্যাসের সমস্যা কমে। এরকম করে তোমরা কিন্তু ঠিক ভুলটা ভালো করে পড়বে। এবার মিউল খুঁজো। কার্বন ডাইঅক্সাইড, এই যে CO2, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CH4, নাইট্রাস অক্সাইড, হিমবাহ, বরফের বিশাল সঞ্চয় এবং প্রবাল প্রাচীর সমুদ্র জীবের আবাসস্থল। ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো এক কথার প্রশ্ন। স্বল্প সময় বায়ুমণ্ডলের অবস্থা কী? আবহাওয়া। দীর্ঘ সময় আবহাওয়ার গড় অবস্থায় কী? জলবায়ু। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে কী বলে? বিশ্ব উষ্ণায়ন। মিথেন, কার্বন ডাইঅক্সাইড। সমুদ্রের প্রবাল প্রাচীরকে কী বলে? সমুদ্রের প্রবালের তৈরি প্রাচীরকে প্রবাল প্রাচীর। শীতকালে দূর দেশ থেকে আসা পাখিকে কী বলে? পরিযায়ী পাখি। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে
2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা কোনো নির্দিষ্ট স্থানে এই সময় বায়ুমণ্ডলের যে অবস্থা থাকে তাকে আবহাওয়া বলে। জলবায়ু কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস গ্যাস, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম। এগুলো কিন্তু আমরা সব দেখেছি। জলবায়ু পরিবর্তনের দুটি কারণ: জীবাশ্ম জ্বালানি পুরনো, বনভূমি ধ্বংস। জলবায়ু পরিবর্তনের দুটি প্রভাব লেখো: হিমবাহ গলে যাওয়া, সমুদ্রের জলতল বৃদ্ধি। প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর কি? প্রবালের শক্ত কঙ্কাল দীর্ঘদিন ধরে জমে প্রাচীরের মতো যে গঠন করা থাকে প্রবাল প্রাচীর বলে। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য আমরা পড়েছি। বিশ্ব উষ্ণায়নের কারণগুলি যদি বলি, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলো: কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, বনভূমি ধ্বংস, আবর্জনা পোড়ানো। এসবের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। জলবায়ু পরিবর্তনের ফলে কী কী সমস্যা হতে পারে? জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, হিমবাহ গলতে পারে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেতে পারে, বন্যাও খরার প্রভাব বাড়তে পারে। তারপরে কৃষি ও জৈববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। জলবায়ু পরিবর্তন কীভাবে জীবজগতের উপর প্রভাব ফেলে? জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণী উদ্ভিদ স্বাভাবিক বাসস্থান বদলে যেতে পারে। অনেক প্রাণী খাদ্য প্রজননের সময় পরিবর্তিত হতে পারে। অতিরিক্ত তাপ, জলাভাব, বন্যা, সমুদ্রের পরিবর্তনের কারণে বহু প্রজাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ লেখো: বনভূমি রক্ষা করা জরুরি। কেন? গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশ ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাই জলবায়ু পরিবর্তন কমাতে বনভূমি রক্ষা করা জরুরি। জীবাশ্ম জ্বালানি কম ব্যবহারের করা উচিত। কেন? জীবাশ্ম জ্বালানি পোড়ালে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য দূষক নির্গত হয়। এগুলি বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ বাড়ায়। হিমবাহ গলে যাওয়া বিপজ্জনক। কেন? প্রবাল প্রাচীর রক্ষা করা দরকার। কেন? এরপরে পার্থক্য লেখো: আবহাওয়া বনাম জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন বনাম জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, আর জলবায়ু পরিবর্তন দীর্ঘ সময় ধরে তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাস ইত্যাদি স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিবর্তন। এরপর বড় প্রশ্ন যদি বলি, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার আলোচনা করো। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হলো মানুষের বিভিন্ন কর্মকাণ্ড। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পায়। কলকারখানা, যানবাহন ধোঁয়া ও বনভূমি ধ্বংস জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে এইভাবে তুমি পড়ে নেবে। বিশ্ব উষ্ণায়নের ফলে কী কী পরিবর্তন করতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এর ফলে হিমবাহ মেরু অঞ্চলের বরফ গলে যেতে পারে, সমুদ্রের জলতল বাড়তে পারে, উপকূলীয় অঞ্চলে বন্যা, কোথাও খরা দেখা দিতে পারে, কৃষি জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রার উপর একটি বড় প্রভাব পড়তে পারে। এরপর পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন, যেমন একটি এলাকায় আগের তুলনায় গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, বর্ষায় অনিয়মিত বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য কারণ কি? জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন মতো অন্যান্য সম্ভাবনা। তারপরে একটি উপকূলীয় সমুদ্রের জল, এটা ভালো করে পড়ে নেবে। পরীক্ষায় যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি এখানে দেখিয়ে দিচ্ছি। এরপরে সর্বশেষে আবার একটা রিভিশন যদি দেখি, আবহাওয়া জলবায়ু। জলবায়ু কাকে বলে? আবহাওয়া কাকে বলে? ঋতু পরিবর্তন কীভাবে জীবজগৎ প্রভাবিত করে? আম গাছে সাধারণত কখন মুকুল আসে? পরিযায়ী পাখি সাধারণত কখন আমাদের দেশে? শীতকালে। এরকম করে তোমাদের সামগ্রিক উত্তর। জলবায়ু পরিবর্তন কি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। বনভূমি ধ্বংস করলে জলবায়ু কী ক্ষতি হবে? গ্রিন হাউস, টপিক্স ভিত্তিক যেটা প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কি? দুটি গ্রিন হাউস গ্যাসের নাম। গুরুত্বপূর্ণ গ্রিন হাউস তোমাদের সামগ্রিক মনে করার জন্য। তারপরে এই টপিক্স, পরের টপিক্স, বায়ু দূষণ ও ভাসমান কণা। বায়ু দূষণের প্রধান উৎস: ধোঁয়ার সঙ্গে কী কী বায়ু মিশতে পারে? সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার কি? বায়ুতে ভেসে থাকা অত্যন্ত ক্ষুদ্র কঠিন বা তরল কণাকে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বলে। তারপর যানবাহনের ধোঁয়া পরিবেশের ক্ষতি করে কেন? এরকম করে বেশ কিছু প্রশ্ন। টপিক 5, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের সামগ্রিক উত্তর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে হচ্ছে হিমবাহ। হিমবাহ থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটাও এখান থেকে দিয়ে নিতে পারো। সমুদ্রের জলতল বৃদ্ধি। সমুদ্রের জলতল বৃদ্ধি থেকে কী আসবে সেটাও তোমরা দেখতে পারো। এরপরে পরের টপিক্স হচ্ছে কি? বন্যা। বন্যা অতিরিক্ত জল, নদী, অন্যান্য, যেটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে বন্যার সম্পর্কে। বন্যার ফলে কী ক্ষতি হয় ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে তোমার কারণ সহ লেখো। খরা। খরা কি? খরা হচ্ছে এটা। খরার কারণ কি? খরার ফল কি? তাপপ্রবাহ। কোনো অঞ্চলের স্বাভাবিক তুলনায় অস্বাভাবিক, অর্থাৎ তোমার বইতে যে টপিক্স অনুসারে আমি প্রশ্নগুলি দিয়ে দিয়েছি সেগুলি ভালো করে পড়ে নিবে। সমুদ্র উপকূলীয় অঞ্চল। সমুদ্র উষ্ণ হলে সমস্যা হতে পারে উপকূলীয় অঞ্চল। তারপরে টপিক প্রবাল। প্রবাল কি? প্রবাল কোন পর্বের প্রাণী? প্রবাল দেহে কী ধরনের শক্ত কাঠামো থাকে? মতো প্রবালের কঙ্কাল দেখতে কেমন হতে পারে? এরপরে প্রবাল প্রাচীর কি? প্রবাল টপিক্স। প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? প্রবাল প্রাচীর গুরুত্ব কী? তারপরে প্রবাল প্রাচীরকে সামুদ্রিক জৈববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ বলা হয় কেন? এরপরে হচ্ছে টপিক্স 14, প্রবাল দ্বীপ কী? তারপরে প্রবাল দ্বীপ কীভাবে তৈরি হয়? তারপরে প্রবাল প্রাচীরের ধ্বংস। জলবায়ু পরিবর্তনে প্রবাল প্রাচীরের কী ক্ষতি হয়? প্রবাল প্রাচীর ধ্বংস হলে কী হবে? তারপর প্রবাল প্রাচীর সংরক্ষণ করা জরুরি কেন? টপিক 16, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য কি? জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি কীভাবে হয়? কোন কোন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে? পরিবেশের সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ কি? জলবায়ু পরিবর্তন কমানোর উপায় কী? এরকম করে
একজন ছাত্র পরিবেশ রক্ষা কী করতে পারে, কারণ লেখো, বেশি করে গাছ লাগানো উচিত কেন, এরকম করে কারণ সহ যে প্রশ্নগুলি, পার্থক্য লেখো, আবহাওয়া, বন্যা করা, তারপরে পরীক্ষা আসতে পারে জলবায়ু পরিবর্তন, বড় প্রশ্ন। হ্যাঁ, ফলাফল, বিশ্ব উষ্ণায়ন কীভাবে পৃথিবী জীবজগৎকে প্রভাবিত করে, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে আমরা কী করতে পারি। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন আমরা এখানে দিয়ে দিলাম। যাই হোক, এই ছিল এই ভিডিওর আদ্যপন্ত। তোমরা ভিডিওটি দেখবে বইটা ভালো করে খুলে নিয়ে। আমি এক এক করে আজকে দিলাম প্রথম পর্ব, বাকি 4টি পর্ব দেওয়ার পরে তোমরা যদি এই প্রশ্নগুলি পড়তে পারো, আমার দৃঢ় বিশ্বাস কোনো প্রশ্নের পরীক্ষায় তোমরা আটকাবে না এবং খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং এইভাবে পড়ে যখন তোমরা মাধ্যমিক দিবে, তখন কিন্তু মাধ্যমিকে মানে মেইন বইটি পড়ে একটা তোমাদের সেই একটা কী বলবো, তো অভ্যাস হয়ে যাবে যে মেইন বইটি পড়ে প্রশ্নগুলি করতে হবে। যাও, পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোন অধ্যায়ের প্রশ্নটা বা অধ্যায়ের এইভাবে বিশ্লেষণ করে দেখাবো, তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সেই वीडियोस পর্যন্ত बनाने हैं, ধন্যবাদ সবাইকে। फिल्मोरा है ना।